দেখ মনে হয় রেকর্ড হচ্ছে না। হ্যাঁ আচ্ছা, আমরা আজকে এই অনলাইন ক্লাসে আমাদের জিওগ্রাফির যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে 6th সেমিস্টারে একটা পেপার রয়েছে যেটা হচ্ছে ডিএসসি পেপার, যার পেপার কোড হচ্ছে GEOA DSC 04T। এটা কম্পালসারি পেপার, এটা হচ্ছে হাইড্রোলজি এবং ওশেনোগ্রাফি। এই পেপারটা, সরি আমি আনমিউট না করেই কথা বলতে শুরু করে দিয়েছিলাম। তো আজকে আমরা মেনলি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে আমাদের 6th সেমিস্টার জিওগ্রাফির যেটা কম্পালসারি একটা পেপার রয়েছে, হ্যাঁ, ডিএসসি পেপার হাইড্রোলজি এবং ওশেনোগ্রাফি। হাইড্রোলজি এবং ওশেনোগ্রাফির এটা হচ্ছে কম্পালসারি একটা পেপার, এবং এই কম্পালসারি পেপারে আমরা আজকে ফার্স্ট অনলাইনে ক্লাস নেব। তো শুরু করার আগে আমরা টপিকটা যেটা পড়াবো, এক সেকেন্ড সেটা আমরা একটু বলে দিই। দাঁড়া, আমি এটা তোদের গ্রুপে আমি একবার স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, তোদেরকে আমি কয়েকটা ছবি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপের গ্রুপে। হ্যাঁ, তো আজকে যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে বোধহয় হাইড্রোলজিক্যাল সাইকেল, না? সরি, একটু আজকে ক্লাসটা শুরু করতে শিডিউল টাইমের থেকে একটু লেট হয়ে গেছে। তো আমি আজকে যে টপিকটা পড়াবো সেটা কমপ্লিট হওয়ার পরেই তারপরে ক্লাসটা এন্ড হবে, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, তো টপিকটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ ইন হাইড্রোলজি, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, ইটস ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল রোল। তাহলে এই টোটাল টপিকটাকে বা টোটাল যে ইউনিটের টাইটেল রয়েছে সেই টাইটেলটাকে আমরা যদি নিজেদের মতন করে একটু স্প্লিট করে নিই তাহলে আমরা কয়েকটা জিনিস পাবো। ফার্স্ট অফ অল, আচ্ছা আমি যে স্ক্রিনটা কি শেয়ার করেছি? না স্যার, এখনো স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড জয়েন। ঠিক আছে, আমি দেখছি এক সেকেন্ডটা কীভাবে শেয়ার করা যায় একটু দেখি। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি দুটোই একই ইউজার আইডি দিয়ে না জয়েন করে গেছি, মানে সুইচ করতে বলছে। সুইচ হেয়ার, দুটোই মেল আইডি হয়ে গেছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, am I audible? আজকে যে টপিকটা নিয়ে পড়ানো হবে সেটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ ইন হাইড্রোলজি, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, ইটস ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল রোল। এই টপিকটাকে যদি তোরা একটু স্প্লিট করে নিস মানে ভেঙে নিস, তাহলে তোরা দেখতে পাবি যে পার্টগুলো এর মধ্যে রয়েছে। আমরা বলতেই পারি যে ওয়ান ইজ হাইড্রোলজি, কিওয়ার্ডসগুলোর মধ্যে ওয়ান ইজ হাইড্রোলজি, অ্যানাদার ওয়ান ইজ সিস্টেম অ্যাপ্রোচ, অ্যানাদার ওয়ান ইজ গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, অ্যান্ড আর রয়েছে কি গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলের ফিজিক্যাল আর বায়োলজিক্যাল রোল। তাহলে কতগুলো পার্টে ভাগ করলাম আমি টোটাল টপিকটাকে? ফার্স্ট অফ অল, 1 নম্বর কি বললাম বল? হাইড্রোলজি। 2 নম্বরে কি বললাম? সিস্টেম অ্যাপ্রোচ। ফার্স্ট আছে সিস্টেম অ্যাপ্রোচ, তারপরে হাইড্রোলজি, তারপরে রয়েছে কি গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। তারপরে 4 নম্বরে কি আছে? গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলের ফিজিক্যাল রোল আর বায়োলজিক্যাল রোল।
তাহলে আজকে আমরা একটা একটা করে একটু একটু করে ডিসকাস করি। ফার্স্ট অফ অল সিস্টেম অ্যাপ্রোচ। হোয়াট ইজ সিস্টেম অ্যাপ্রোচ? এই জেনারেল কনসেপ্টটা কারোর মধ্যে কি রয়েছে? হোয়াট ইজ সিস্টেম অ্যাপ্রোচ? কেউ আনমিউট করে বল, হোয়াট ইজ সিস্টেম অ্যাপ্রোচ? সিস্টেম কাকে বলে বলতে পারবি? সিস্টেম কাকে বলে? ডেফিনেশন অফ সিস্টেম। স্যার সিস্টেম বলতে স্যার কোনো কিছু একটা পদ্ধতিকে বোঝায়, এক্সাম্পল যেটা স্যার একের পর এক, যেমন একের পর এক কোনো সিস্টেম, অর্থাৎ কোনো কিছু প্রক্রিয়া বা কোনো কিছু ঘটনা ঘটতে গেলে প্রথম সিস্টেম থেকে যে ক্রমান্বয়ে ধাপে ধাপে যে সুসম্পন্ন হয় সেই সিস্টেমকে বোঝায়। ওকে, তার মানে সিস্টেম বলতে তুই যেটা বলতে চাইছিস, সিস্টেম ইজ এ লাইক এ অ্যাকচুয়ালি সিস্টেম মানে হচ্ছে, আমরা খুব সহজভাবে আগে উদাহরণ থেকে ব্যাপারটা সংজ্ঞার দিকে যাই। তোরা ডাইজেস্টিভ সিস্টেম জানিস, হজমতন্ত্র বা পাচনতন্ত্র। আমাদের সংবহনতন্ত্র যেটা হচ্ছে রক্ত পরিবহন করে, সেটা সম্বন্ধে নাম শুনেছিস। তোরা শ্বাসতন্ত্র যেটা দিয়ে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, সেই শ্বাসতন্ত্র বা এটা সম্বন্ধে এই কথাটা শুনেছি। মানে এই তন্ত্র ব্যাপারটা বা সিস্টেম ব্যাপারটা, হ্যাঁ, তোরা অনেক জায়গাতেই শুনেছিস যে ডাইজেস্টিভ সিস্টেমটা খুব ভালো নয়, খারাপ। তার মানে দেয়ার হ্যাজ সাম প্রসেস। এই ডাইজেশন, টোটাল খাওয়া, মুখে তোলা থেকে একেবারে মলত্যাগ পর্যন্ত টোটাল ব্যাপারটার মধ্যে একটা সিকোয়েন্সিয়াল প্রসেস কাজ করছে। ওকে, ক্লিয়ার তো? সেই সিকোয়েন্সিয়াল প্রসেসের মধ্যে দিয়ে, মানে সিকোয়েন্সিয়াল স্টেপ বাই স্টেপ এইভাবে যখন একদম এন্ড পর্যন্ত হচ্ছে, মানে ইনটেক থেকে আউট পর্যন্ত, ইনপুট থেকে আউটপুট পর্যন্ত টোটাল প্রসেসটা যখন চলছে, তখন সেটাকে বলা হচ্ছে কি? সিস্টেম। মানে সিস্টেম ইজ একটা বলতে পারি চলমান গাড়ির মতো। ইটস এ ফ্লো অফ এ কার, বা ইটস এ মানে একটা গাড়ি চলার মতন, যেখানে কিছু ইনপুট থাকবে, সেখানে কিছু প্রসেসিং হবে এবং কিছু আউটপুট থাকবে। যেমনভাবে ঠিক নদীর ক্ষেত্রে আমরা বলতে পারি কি, নদীকে আমরা সিস্টেম বলতে পারি, কেননা নদীতে জল আসে, মাটি আসে, সেই জলটা আবার সমুদ্রে গিয়ে পড়ে, মানে ইনপুট আর আউটপুট। আমরা এই যে খাবারটা খাচ্ছি, খাবার খেলাম, সেটা আমাদের খাদ্যনালীর মধ্যে দিয়ে পাকস্থলিতে এলো, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত হয়ে মল দিয়ে সেটা বেরিয়ে গেল। তাহলে এই যে টোটাল ব্যাপারটা, এটা একটা সিস্টেম। এখন এই আমাদের বডিটার এই যে সিস্টেম, বা যে কোনো যে বিষয়কে যখন সিস্টেম অ্যাপ্রোচের সাহায্যে অ্যানালিসিস করা হবে, বা সিস্টেমের তার বোঝার চেষ্টা করা হবে, জেনারেলাইজডভাবে তাকে বোঝার চেষ্টা করা হবে, তখন সেই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ। ইটস এ ওয়ে অফ জিওগ্রাফিক্যাল রিসার্চ। জিওগ্রাফিক্যাল রিসার্চের তো অনেক পথ রয়েছে, তো এখানে we try to understand what is the system behind this particular thing. Behind this particular thing আমাদের এখানে বিষয় হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। সো হাইড্রোলজিক্যাল সাইকেলে বা গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলে হোয়াট ইজ দ্য রোল অফ সিস্টেম, বা সিস্টেম অ্যাপ্রোচটা জিনিসটা কীভাবে কাজ করছে। তাহলে সিস্টেম অ্যাপ্রোচ বলতে আমরা কি বলতে চাইছি? সিস্টেম অ্যাপ্রোচ বলতে যে কতগুলো কম্পোনেন্টস পরপর সিকোয়েন্সিয়ালভাবে যে কাজটাকে কনক্লুড করছে, সেইটা বোঝাটাই হচ্ছে আমাদের এই সিস্টেম অ্যাপ্রোচ। ওকে, তাহলে সিস্টেম অ্যাপ্রোচ বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে হোয়াট আর দ্য কম্পোনেন্টস। কম্পোনেন্টস মানে উপাদান। তুই তোর এক্সাম্পল বডির যেটা বললাম যে পাচনতন্ত্র, এই পাচনতন্ত্রের এক্সাম্পল দিয়েই যদি বিচার করিস, তাহলে দেখবি কি এই পাচনতন্ত্রের কম্পোনেন্টসগুলোর মধ্যে রয়েছে মুখ রয়েছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা, খাদ্যনালী রয়েছে, হ্যাঁ পাকস্থলী রয়েছে, হ্যাঁ স্যার। ক্ষুদ্রান্ত্র রয়েছে, বৃহদান্ত রয়েছে, মলাশয় রয়েছে। এই টোটাল ব্যাপারটা হচ্ছে কম্পোনেন্টস। এবার এই কম্পোনেন্টসগুলো ছাড়া আর কি রয়েছে? এবারে যদি ধর এই সেম টেকনিকটাকে তুই হাইড্রোলজির ক্ষেত্রে বা রিভার বেসিন হাইড্রোলজি ক্ষেত্রে বা গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলে তুই যদি অ্যানালিসিস করার চেষ্টা করিস, প্রথমে জানতে হবে হাইড্রোলজিক্যাল সাইকেল জিনিসটা কি।
হাইড্রোলজিক্যাল সাইকেল বলতে আমরা এই যে তিনটে ডোমেইন রয়েছে না, জল, স্থল, অন্তরিক, এই তিনটে জায়গার মধ্যে জলের যে চক্রাকার আবর্তন বা সার্কুলার যে মুভমেন্ট, সেটাকেই বলা হয় হাইড্রোলজিক্যাল সাইকেল। আমরা জানি কি সমুদ্রে জল থাকে, নদীতে জল থাকে, মাটির তলায় জল থাকে, সেই জল বাষ্পীভূত হয় সূর্যের তাপে, বাষ্পীভূত হয়ে আকাশে যায়, আকাশে সেটা ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে, মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি আবার মাটিতে ঝরে পড়ে অর্থাৎ ভূপৃষ্ঠে ফিরে আসে, ভূপৃষ্ঠে আসার সঙ্গে সঙ্গে সেটা নদী, নালা, খাল, বিলের মধ্যে দিয়ে আবার সেটা কোথায় চলে যায়, আবার সেটা চলে যায় সমুদ্রে, যেখান থেকে তার জন্ম হয়েছিল। অর্থাৎ এই যে সার্কুলার মুভমেন্টটা, এই সার্কুলার মুভমেন্টটাকেই বলা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। এবং গোটা পৃথিবী জুড়ে যখন এটাকে কনসিডার করা হবে, কোনো রিজিওনাল কনটেক্সটে নয়, তখন সেটাকে বলা হবে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। তোর এখানে সুন্দরবন এলাকাতেও হাইড্রোলজিক্যাল সাইকেল চলছে, সুন্দরবনের নদী, নালা, খাল, বিল থেকে জল বাষ্পীভূত হচ্ছে, গাছপালা থেকে জল বাষ্পীভূত হচ্ছে, হয়ে সেটা আকাশে যাচ্ছে, সেখানে বৃষ্টি আকারে ঝরে পড়ছে, আবার সেই জলটা আবার এইভাবে সাইকেল হচ্ছে। কিন্তু এটা লোকাল একটা সাইকেল, লোকাল হাইড্রোলজিক্যাল সাইকেল। আবার গ্লোবাল স্কেলে কি, তোর সুন্দরবনের যে জলীয় বাষ্পটা উৎপন্ন হচ্ছে, সেই জলীয় বাষ্পটাকে তো তুই সুন্দরবনেই বৃষ্টি আকারে ফেলতে পারবি না। ওই জলীয় বাষ্প বাতাসে বয়ে যাবে হয়তো উত্তরবঙ্গে হয়তো তোর বা সিকিম বা উত্তরবঙ্গের কোনো জায়গাতে সেটা বৃষ্টিপাত ঘটালো, সেখানে কোনো নদী তৈরি হলো, তিস্তা, তোরসা, মহানন্দা তৈরি হলো, সেই জল আবার ধীরে ধীরে প্রবাহিত হতে হতে এদেশ ওদেশ করে লাস্ট পর্যন্ত হয়তো বঙ্গোপসাগরে পড়লো। এই যে টোটাল রিজিয়নের বাইরে যে জলের আবর্তন, এটাকেই বলা হচ্ছে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। এই গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলটা বুঝতে গেলে যে ধরনের অ্যাপ্রোচ আমরা নিচ্ছি, তার মধ্যে একটা অ্যাপ্রোচ হচ্ছে কি না, সেই অ্যাপ্রোচগুলোর মধ্যে একটা অ্যাপ্রোচ হচ্ছে আমাদের এই সিস্টেম অ্যাপ্রোচ। সো সিস্টেম অ্যাপ্রোচের সাহায্যে আমরা বুঝতে চেষ্টা করি যে এই গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলটা কিভাবে কাজ করছে। ক্লিয়ার তো? কারো কাছে বুঝতে অসুবিধা নেই? এইবার আমরা সিস্টেম অ্যাপ্রোচটা জিনিসটা মোটামুটি বুঝতে পেরেছি যে সিস্টেম অ্যাপ্রোচটা মানে কি, জিনিসটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়ালভাবে কিছু কাজ হবে এবং তাতে কিছু কম্পোনেন্টস থাকবে, কিছু ইনপুট হবে, কিছু প্রসেসিং হবে, কিছু আউটপুট হবে। ঠিক যেমনটা আমাদের ডাইজেশন সিস্টেমের যেটা বললাম, যে এর মধ্যে কিছু অর্গানস রয়েছে, খাদ্য মুখ রয়েছে, খাদ্যনালী রয়েছে, পাকস্থলী রয়েছে, ক্ষুদ্রান্ত রয়েছে, বৃহদান্ত রয়েছে, মলাশয় রয়েছে, এইগুলো হচ্ছে কম্পোনেন্টস। এবার কাজটা হয় কীভাবে? ইনপুট, আমি খাবার খেলাম, এটা ইনপুট তো, ইয়েস অর নো? খাবার খেলাম, এটা ইনপুট। এবার খাবারটা খাওয়ার পরে কি হয়? খাদ্যনালীর মধ্যে দিয়ে সেটা যায়, খাদ্যনালীর মধ্যে দিয়ে গেল, তারপর পাকস্থলীতে যাবে, পাকস্থলীতে গেল, প্রসেসিং হলো, তারপর সেটা চলে যাবে, সব মল রূপে বেরিয়ে যাবে, মল রূপে বেরিয়ে যাবে, মানে আউটপুট বেরিয়ে যাওয়া মানে আউটপুট। তো যা ইনপুট, খাবার ইনপুট হলো, আমার বডির মধ্যে প্রসেসিং হলো, তারপরে সেটা বেরিয়ে গেল, আউটপুট। তাহলে ইনপুট, প্রসেসিং, আউটপুট, তিনটে জিনিস আমরা দেখতে পেলাম। এই ইনপুটের সঙ্গে কয়েকটা অর্গানস কাজ করছে। এই মুখটা জাস্ট সরি এক সেকেন্ড, আমার ল্যাপটপটা সুইচ অফ হয়ে শাটডাউন হয়ে গেল বোধহয়। দাঁড়া, আমি আমার মনে হয় ল্যাপটপটা চার্জে বসিয়ে কাজ করছিলাম না তো, সুইচ শাটডাউন হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। একটু বাদে এসে যাবে, এমনি আমি বলছি, লাগবে না এটাতে।
এখন আমি সেম 5-এর হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে ইনপুটের সাথে আমার এই মুখ নামক এই অর্গানটা কাজ করছে, তো এটা এই অর্গানটা বা এই পার্টটা কাজ করছে। আবার মলাশয় এটা হচ্ছে আউটপুটের সাথে কাজ করছে। খাদ্যনালী, পাকস্থলী বা ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এই যে অর্গানসগুলো, এগুলো হচ্ছে প্রসেসিংয়ের কাজে যুক্ত রয়েছে। এবার তোদেরকে চিন্তা করতে হবে যে এই একই জিনিস যদি আমাদের এই একই, তাহলে আমাদের এই সিস্টেম অ্যাপ্রোচে যদি আমরা দেখি যে সিস্টেম অ্যাপ্রোচে, তাহলে আমরা কি দেখছি যে আমার এই মুখটা আমার খাদ্য গ্রহণের সাথে যুক্ত, অর্থাৎ ইনপুটের সাথে যুক্ত। আবার মলাশয় এটা হচ্ছে প্রসেস মানে আউটপুটের সাথে যুক্ত। এবং এই খাদ্যনালী, পাকস্থলী এই পার্টগুলো এগুলো হচ্ছে প্রসেসিং এই প্রক্রিয়াটার সাথে যুক্ত। তাহলে আমাদের এই টোটাল সিস্টেমটাকে, ডাইজেশন সিস্টেম বা হজমের এই প্রক্রিয়াটাকে আমরা যদি 3টে পার্টে ভাগ করি, একটা ইনপুট সাবসিস্টেম বললাম, ইনপুট সাবসিস্টেম, প্রসেসিং সাবসিস্টেম এবং আউটপুট সাবসিস্টেম। এই ইনপুট সাবসিস্টেমের সাথে কতগুলো অর্গানস যুক্ত রয়েছে, যার মধ্যে মুখ রয়েছে। প্রসেসিংয়ের সাথে কতগুলো অর্গানস যুক্ত রয়েছে, আর আউটপুটের সাথে কতগুলো অর্গানস যুক্ত রয়েছে। ঠিক এই সিস্টেম অ্যাপ্রোচটাকেই তুই হাইড্রোলজিক্যাল সাইকেল বা গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলে ফেলে দে। ক্লিয়ার? গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলে যদি ফেলিস এই একই জিনিসটাকে, তাহলে কি দেখবি? গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলে কি হয়? গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল মানে তোর একটা সোর্স রিজিয়ান রয়েছে, ইনপুট কোথা থেকে আসছে? ধর নদীর ক্ষেত্রে ভাব, একটা নদীর কথা চিন্তা কর। নদীর বিভিন্ন একটা জায়গা থেকে, উৎস থেকে উৎপন্ন হয়, তারপরে সেই নদীটা প্রবাহিত হয়ে 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 এসে গঙ্গা নদীর কথাই আজকে যদি আমরা চিন্তা করি, তার বিভিন্ন উপনদী, শাখা নদী নিয়ে তার একটা বিরাট বড় অববাহিকা। ওকে, এইবার এই জলটা আসছে কোথা থেকে? এই জলটা আসছে কোথা থেকে? আইদার বরফ গলা জল, না হলে বৃষ্টির জল, বরফ গলা জল বা বৃষ্টির জল। এইবার ধর আমাদের বৃষ্টি পড়লো, হিমালয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টি পড়লো। ওকে, তাহলে বৃষ্টিটা কি? ওই নদীর ইনপুট, তাহলে ওই নদীর ইনপুটটা হলো বৃষ্টি। বা ওই এলাকায় যে জলীয় বাষ্প, যেটা ওই উদ্ভিদ থেকে বা মানে ওই সূর্যের তাপে জলটা বাষ্পীভূত হচ্ছে বলে তবে তো জলীয় বাষ্পটা সাপ্লাই আসছে। তাহলে ওই জলীয় বাষ্প যেটা সাপ্লাই হয়েছে ওই মেঘটা তৈরি করার জন্য, সেটা ইনপুট, তাই তো? এইবার ওই যে বৃষ্টিটা হলো, ওই জলীয় বাষ্প থেকে যে বৃষ্টিটা হলো, বৃষ্টি বল, তুষারপাতি বল, যাই হোক না কেন, যেটা হলো সেটা তাহলে ইনপুট হলো। এরপর ইনপুট হয়ে যাওয়ার পর জলটা কোথায় এসে জমা হলো? উপনদীগুলো পরপর বিভিন্ন নদীগুলোতে, ধর একটাই নদীতে জমা হলো। তাহলে ওই নদীর এলাকার জল এসে নদীতে, ধরে এরকম নদী, এরকম একটা সিস্টেম, তাহলে এখানে জল পড়েছিল, এখানে বৃষ্টি হয়েছিল, এখানে বৃষ্টি হয়েছিল, এখানে বৃষ্টি হয়েছিল, এখানে বৃষ্টি হয়েছিল। এইগুলোতে যে ইনপুটগুলো, সেই ইনপুট ওয়াটারগুলো পরপর ফ্লো হয়ে হয়ে আসছে, এসে তৈরি করছে গঙ্গা নদী। ঠিক আছে? তাহলে গঙ্গার এগুলো উপনদী। তাহলে এগুলোতে ইনপুট হচ্ছে, হওয়ার পর এগুলোতে প্রসেসিং হলো, প্রসেসিং হওয়ার পর বঙ্গোপসাগরের কাছে এসে সে পড়ে গেল।
আউটপুট প্রসেসিংয়ের মধ্যে কি হচ্ছে, আশপাশ থেকে জল নদী আসছে, বালি কাঁকড় নুড়ি বালি ক্ষয় করছে, সঞ্চয় করছে কোথাও, হ্যাঁ, বিভিন্ন রকমের বিভিন্ন ভূমিরূপ তৈরি করছে। বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি করছে। তো এইগুলো হচ্ছে কি না, এইগুলো দিস আর অল পার্ট অফ প্রসেসিং। প্রসেসিং হয়ে যাওয়ার পর লাস্ট যখন সে আর পাচ্ছে না, তখন সে এসে যেখান থেকে তার জন্ম হয়েছিল, অর্থাৎ যেখান থেকে সেই জলীয় বাষ্পটের এসেছিল, সেই সমুদ্রে গিয়ে সে মিশছে। তাহলে এটাকে আমরা সিস্টেমের সাহায্যে বোঝাতে পারলাম তো এই প্রক্রিয়াটাকে? এটাই হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ। তাহলে সিস্টেম অ্যাপ্রোচ জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, এইবার আমাদের দ্বিতীয় টপিক ছিল কি, সিস্টেম অ্যাপ্রোচ ইন হাইড্রোলজি, নাকি? তাহলে হাইড্রোলজিক্যাল সাইকেল জিনিসটা কি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার তাহলে আমাদেরকে আর কি জানতে হবে? গ্লোবাল হাইড্রোলজি ব্যাপারটা কি, গ্লোবাল স্কেলে যখন হাইড্রোলজিক্যাল সাইকেলটা কাজ করছে তখন সেটাকে বলা হচ্ছে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। এইবার আমরা একটু একটু করে আবার একবার স্ক্রিন শেয়ার করব। একটু আমার ল্যাপটপটাও কাজ চালু হয়ে গেছে। আমি এবারে একটা পিপিটি দেখাবো যেখান থেকে আমি আবার স্ক্রিন শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, এটা তোরা একটু স্ক্রিনশট নিয়ে রাখ, ক্লাসটা যে হচ্ছে তার স্ক্রিনশট নিয়ে রাখ, ওকে? স্ক্রিনশটগুলো গ্রুপে পাঠাবি, আমি শেয়ার করছি। বলছি তোরা এটা স্ক্রিনশট নিয়ে রাখ, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখ, স্ক্রিনশটগুলো তোরা গ্রুপে শেয়ার করবি। আচ্ছা, এবার আমরা আসি আমাদের সিলেবাসে, যেটা যে পার্টটা আমরা বলছিলাম যে কী পার্ট ডিসকাস করব। সেখানে কি রয়েছে এলো, একটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ ইন গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, তাই তো? একবার তাও দেখে নি কনফার্ম হওয়ার জন্য। ফিজিক্যাল এন্ড বায়োলজিক্যাল রোলটা রয়েছে এখন। হ্যাঁ, ফিজিক্যাল বায়োলজিক্যাল রোলটা সবই বলবো, একটা একটা করে, টাইম লাগবে। এটা নট সো ছোট টপিক নয়, সো স্মল। হ্যাঁ, একটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ ইন হাইড্রোলজি। আমি বললাম যে হোয়াট ইজ সিস্টেম অ্যাপ্রোচ, এটা আমরা বললাম। এরপরে বললাম কি হাইড্রোলজি জিনিসটা কি। এরপর একটু আমি বলবো যে হোয়াট ইজ হাইড্রোলজি, ঠিক আছে? হাইড্রোলজি ব্যাপারটা কি সেটা আমরা এবারে একটু বলবো। দেখ, হাইড্রোলজি বা জলবিজ্ঞান হচ্ছে এমন একটা শাখা যেখানে আমরা মেনলি জল সম্পদ এইটা নিয়ে আলোচনা করি, ওয়াটার রিসোর্সটা নিয়ে আলোচনা করি। ওয়াটার যদি আমরা একটা রিসোর্স বলে ধরে নিই, তাহলে এই রিসোর্সটা কি, কোথা থেকে এলো, কিভাবে কাজ করে, হ্যাঁ, এই এন্টায়ার থিং তোকে কিন্তু এই হাইড্রোলজি এই টপিকের মধ্যে তোকে কিন্তু জানতে হবে। তাহলে
ওয়াটার মানে বাচ্চাটার, আমরা বলেছিলাম না যে কোনো জিনিস যখন পড়বি তখন তাকে একটা বাচ্চার মতন করে পড়বি। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্স অফ দিস ওয়াটার, কোথা থেকে এলো। নেক্সট কি জানবো এই হাইড্রোলজির মধ্যে, কিভাবে, অসীম এটা মিউট কর। হ্যাঁ, তো যেটা জানবো সেটা হচ্ছে যে কিভাবে এই জলটা এলো সেটা জানবো। নেক্সট জানবো কি জলটার তো জন্ম হলো, জলটা বড় হচ্ছে, তো বিভিন্ন জায়গা দিয়ে 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 তো যাচ্ছে, একটা বাচ্চা জন্মে গেল, জন্মানোর পর তারপর সে কিভাবে বড় হচ্ছে সেটা আমাদেরকে জানতে হয়। তাহলে কিভাবে বড় হচ্ছে মানে কি, সে যেই জায়গায় জন্ম নিল, ধর সমুদ্রের জল, সমুদ্রের জল কি যখন জন্ম নিয়েছে, ধর সমুদ্রেই জলটা রয়েছে, পৃথিবী জন্মের সময় সমস্ত জল সমুদ্রে রয়েছে, ধরে নিচ্ছি যে ওইটা হচ্ছে ওর ব্রিডিং গ্রাউন্ড। তাহলে কি ওই জল সমুদ্রেই সারা অনন্তকাল রয়ে গেছে? তা তো নয়। সমুদ্র থেকে জল বাষ্পীভূত হয়েছে, হয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করেছে, মানে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে গেছে, বায়ুমণ্ডলে যাওয়ার পর সেখানে ঘনীভূত হয়েছে, সেখানে গিয়ে মেঘ তৈরি করেছে, মেঘ থেকে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি বিভিন্ন জায়গায় ওপর পড়েছে, সেখানে কিছুটা জল চুইয়ে চুইয়ে মাটির তলায় ঢুকেছে, ভৌম জল তৈরি করেছে, সেই ভৌম জল আবার চুইয়ে চুইয়ে মানে পার্কোলেশনের মধ্যে দিয়ে ভূমির ঢাল অনুসরণ করে মাটির ওই যে তলা দিয়েই বিভিন্নভাবে নিচের দিকে এসেছে, যেই জায়গায় নিচু সেই জায়গাটায় এসেছে, এবং এই এই যে জলটা যেটা মৃত্তিকার ওপরে পড়েছে সেটা নদী আকারে প্রবাহিত হয়েছে, হয়ে বিভিন্নভাবে এদিক ওদিক প্রবাহিত হয়ে প্রসেসিং করে তারপর সমুদ্রে গিয়ে পড়েছে। এই যে টোটাল তার জন্ম বা তার বৃদ্ধি বিকাশ, এই ব্যাপারটা আমরা জানব। এই টোটাল প্রক্রিয়াটায় বিভিন্ন রকমের সাব প্রক্রিয়া রয়েছে, উপপ্রক্রিয়া রয়েছে। সেই উপপ্রক্রিয়াগুলো কি কি, যেমন রয়েছে রান অফ মানে কি, বা রান অফ নয়, ফার্স্ট হচ্ছে ইভাপোরেশন মানেটা কি, দেখ আমরা কি জানছি না, আমরা জানছি যে এই প্রক্রিয়াগুলো কিভাবে, মানে হাইড্রোলজি জিনিসটার মধ্যে আমরা কি পড়ছি না, ইভাপোরেশন জিনিসটা কি জানবো। ইভাপোরেশন একটা প্রক্রিয়া, তো ইভাপোরেশন প্রক্রিয়া মানে হচ্ছে যেমন একটা বাচ্চার জন্ম হওয়ার জন্য একটা প্রক্রিয়া রয়েছে, সেই রকম একটা জল থেকে যে বৃষ্টি তৈরি হচ্ছে তারও একটা প্রক্রিয়া রয়েছে। তাই সেই বৃষ্টি হওয়ার আগের যেটা দরকার সেটা হচ্ছে জলীয় বাষ্প, আর সেই জলীয় বাষ্পের যোগানটা দিচ্ছে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইভাপোরেশন বা বাষ্পীভবন। আরেকটা হচ্ছে প্রক্রিয়া রয়েছে যেটার নাম হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন, মানে বাষ্পীয় প্রস্বেদন জিনিসটা কি না, বাষ্পমোচন এবং যেটা হচ্ছে তোর জলীয় বাষ্প, যেটা উদ্ভিদ তার মানে অতিরিক্ত যে জলটাকে যেটা বাষ্পমোচন প্রক্রিয়ায় বের করে দেয়, সেটাও তো জলীয় বাষ্পের একটা অন্যতম সোর্স। কম নয় কিন্তু ওই জলীয় বাষ্প, প্রচুর পরিমাণে বনভূমি রয়েছে পৃথিবীতে, এবং সেই বনভূমি থেকে যে পরিমাণ জলীয় বাষ্প বাষ্পমোচন আকারে বায়ুমণ্ডলে যুক্ত হয় সেটার পরিমাণটাও কিন্তু কম নয়। তাহলে আমরা হাইড্রোলজিতে আমাদের এই ইনপুট সাবসিস্টেমের কম্পোনেন্টস হিসেবে আমরা এই দুটো প্রক্রিয়া সম্বন্ধে জানব, যেটার মধ্যে রয়েছে কি না ইভাপোরেশন এবং ইভাপোট্রান্সপিরেশন, অর্থাৎ বাষ্পীভবন, বা আরেকটা হচ্ছে বাষ্পমোচন মানে যেটা উদ্ভিদ দ্বারা হয়, আরেকটা হচ্ছে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ইভাপোরেশন। আর উদ্ভিদের দ্বারা জল যখন বায়ুমণ্ডলে যুক্ত হচ্ছে অতিরিক্ত জল, সেটাকে বলা হচ্ছে বাষ্পমোচন নাকি, হ্যাঁ বাষ্পীয় প্রস্বেদন বা ইভাপোট্রান্সপিরেশন। তাহলে এটা একটা ইনপুট সাবসিস্টেমের কম্পোনেন্টস। হাইড্রোলজিতে আমরা এই প্রক্রিয়াটা সম্বন্ধে জানবো যে এই প্রক্রিয়াটা কিভাবে হয়। বুঝতে পারছিস আমি কি বোঝাতে চাইছি, যে হোয়াট আর দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট ইন হাইড্রোলজি।
স্কোপের মধ্যে আমি কি পড়বো। ওকে, তাহলে আমরা যদি এটাকে সিস্টেমেটিকভাবে বুঝে নিই, হাইড্রোলজি মানে একটা সিম্পল বাবা গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলটার মধ্যেই এর সীমাবদ্ধতা, সেটা সিস্টেম অ্যাপ্রোচের মধ্যে দিয়ে আমরা অ্যানালিসিস করতে পারি। তার মধ্যে ইনপুট প্রসেসিং আউটপুট রয়েছে, ইনপুটের সঙ্গে যে প্রক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে মেন প্রক্রিয়া হচ্ছে ইভাপোরেশান অ্যান্ড ইভাপোট্রান্সপিরেশন, এটা পড়বো। এই ইভাপোরেশান কি, কিভাবে এটা হয়, কিভাবে এটা কন্ট্রোল হয়, কি দ্বারা ইভাপোরেশান নিয়ন্ত্রিত হয়, কিভাবে বাড়ে কিভাবে কমে, এই সমস্ত বিষয়টা ইভাপোরেশনের মধ্যে আমরা জানতে পেরে যাব। ইভাপোট্রান্সপিরেশনের মধ্যেও তাই, আমরা ইভাপোট্রান্সপিরেশন কাকে বলে, কিভাবে এটা হয়, কিভাবে ইভাপোট্রান্সপিরেশন বাড়ে, কিভাবে ইভাপোট্রান্সপিরেশন কমে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই টপিকের মধ্যে জানতে পেরে যাব। ইভাপোরেশন হয়ে যাওয়ার পর আমরা জানি যে ক্লাউড ফর্মেশন হয়, ঘনীভবন হয় এবং সেখান থেকে বৃষ্টিপাত বা তুষারপাত হয়। দিস প্রসেস এইটার মধ্যেই পড়ে যাচ্ছে। এটা জানার পর ওই বৃষ্টিপাত যখন মাটিতে পড়ছে, বৃষ্টি আকারে যখন ইনপুট বা জল মাটিতে পড়ছে, সেই জলটা মাটিতে পড়ার পর কি হয়, মাটিতে পড়ার পর কিছুটা অংশ রান অফ আকারে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নেমে আসে ভূমির ঢাল অনুসারে। আমরা জানি রান অফ জিনিসটা কি, রান অফ মানে ভূমির ঢাল অনুসারে যখন জল, বৃষ্টির জল নিচের দিকে নেমে আসে, জলের ধর্মই হচ্ছে উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে চলে আসা। তাহলে এই ভূমির ঢাল অনুসারে যখন বৃষ্টির জল উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে এই যে চলে আসছে দেখতে পাচ্ছিস, হ্যাঁ এই যে আসছে না, এটাকে বলা হচ্ছে রান অফ। এই রান অফের আমরা দেখতে পাই যে রান অফে আমরা নদী তৈরি হয়, বিভিন্ন রকমের উপনদী, শাখা নদী, হ্যাঁ মূল নদী, বিভিন্ন নদী তৈরি হয়, একটা নদী অববাহিকা তৈরি হয়। অর্থাৎ এই রান অফের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ যখন চ্যানেল দিয়ে হয় তখন রান অফটাকে নদী তৈরি হয়, আবার যখন চাদরের মতন হতে পারে, সিট আকারে হতে পারে, মানে যখন সব জায়গায় কি নদী তৈরি হয়, তোর বাড়ির সম্মুখে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর কি হয়, এমনি জলটা বয়ে বয়ে নিচের দিকে উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যায়, যেতে যেতে কোনো একটা ছোটো ছোটো নালা তৈরি করে, সেই নালাগুলো একটু বড় হয়, বড় হয়ে কোনো একটা জায়গাতে গিয়ে পড়ে। তাহলে এই টোটাল ব্যাপারটাকেই বলা হচ্ছে কি না রান অফ। রান অফ হয়ে যাওয়ার পর, রান অফ যখন হয় তখন সে মৃত্তিকার কিছুটা ক্ষয় করে। রান অফ হয়ে যখন চলে, যখন নদী দিয়ে রান অফটা হয় তখন যে পদার্থগুলোকেও ক্ষয় করছে, যখন ক্ষয় করার ক্ষমতা হারিয়ে ফেলে তখন সে কিছুটা সঞ্চয় করে। তাহলে দিস আর অল দ্য পার্ট অফ প্রসেসিং। কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে ইনস্ট্যান্ট বল, এটা প্রসেসিংয়ের মধ্যে পড়ছে তো। হ্যাঁ স্যার। রান অফটা সম্বন্ধে আমরা জানবো। রান অফ জানার পর আমরা জানবো কি নিয়ে না, আমরা জানবো যে গ্রাউন্ড ওয়াটার কিভাবে তৈরি হয়। রান অফ হয়ে গেল, রান অফ হয়ে যাওয়ার পর আমরা জানবো যে অংশটা রান অফ হয়ে যাওয়ার পর আউটপুট আকারে, রান অফ হয়ে যাওয়ার পর রান অফ হয়ে যাওয়া ওয়াটারটা কোথায় পড়ে, কোথায় জলটা গিয়ে পড়ে, রান অফ হয়ে যাওয়া ওয়াটারটা কোথায় গিয়ে পড়ে, সমুদ্রে। আরে না, ভূগর্ভে চলে গেলে সেটাকে তো ইনফিল্ট্রেশন বলে, সেটাকে রান অফ কী করে বলবে, সমুদ্রে যাবে স্যার। হ্যাঁ রান অফটার শেষ পরিণতি হচ্ছে সমুদ্রে যাবে। যেটা তুই খেলি আর যেটা মল দিয়ে বেরিয়ে গেল, এই প্রক্রিয়াটার মধ্যে তোর যেটা খেলি, যেটা মল দিয়ে বেরিয়ে গেল, মল দিয়ে বেরিয়ে যাওয়ার পর তোর ওটা কোমোটেই যাবে, মাঝখানে আর কোথাও যাবে না, এটাকে বলা হচ্ছে মলত্যাগ। সেই রকম ইনপুট জল, বৃষ্টির জল পড়লো, রান অফ হয়ে সমুদ্রে গিয়ে পড়লো, ওকে। আর কিছুটা অংশ কি হয়, সবটাই কি মল আকারে যা খাস তাই কি টয়লেট করে বেরিয়ে যায়, তা তো নয়। কিছুটা তো শরীরের কাজে, গঠনের কাজে লাগে, তো শরীর গঠনের, কোষ গঠনের, তো জৈবিক প্রক্রিয়া চালাতে কিছুটা কাজে লেগে যাচ্ছে। সেইটাকেই বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সেখানে ইনফিল্ট্রেশন বা গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ। মানে যে বৃষ্টির জলটা পড়লো কিছুটা তো বেরিয়ে গেল, আর কিছুটা অংশ মাটিতে চুইয়ে 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 নিচের দিকে প্রবেশ করে। এই চুইয়ে প্রবেশ করার প্রক্রিয়াটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। চুইয়ে চুইয়ে কোথায় গিয়ে দাঁড়াবে,
চুঁইয়ে যেতে পারে প্রবেশ্য শিলাস্তর থাকলে, তবে তো নিচের দিকে চুঁইয়ে চুঁইয়ে যাবে, নাকি না একদম না যেতে হবে। তাহলে চুঁইয়ে চোঁয়াতে চোঁয়াতে যেখানে প্রবেশ্য শিলা শেষ, মানে আর ঢুকতে দেবে না, পৃথিবীর নিচে পর্যন্ত তো ঢুকতে দেয় না। জলকে কি কেন্দ্রমণ্ডল পর্যন্ত যেতে দেয় পৃথিবী? তা তো দেয় না। তাহলে শিলাস্তরে আটকে দেয়। শিলা দু রকমের জানিস তোরা, একটা প্রবেশ্য শিলাস্তর, মানে যে বাবা তুই আয় আয় কোনো অসুবিধা নেই, আর একটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, মানে যেখান দিয়ে কিছু ঢোকা যায় না। এবার এই অপ্রবেশ্য শিলাস্তরে যখন কিছু ঢুকবে তখন ওখানে এসে স্টোর হয়ে যাবে, অপ্রবেশ্য শিলাস্তরের কাছে এসে ও জমে যাবে, জমতে 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 একটা জলের ভাণ্ডার তৈরি হবে, যে ভাণ্ডারটার নাম হচ্ছে কি বলে, যে ভাণ্ডারটার নাম ভূগর্ভস্থ জল, ভূগর্ভস্থ জল বা ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার। এই যে তোরা বলিস যে যে জলটা টিউবওয়েলের থেকে পাস, সাবমার্সাল চালিয়ে পাস, সেটা কোথাকারের জল? সেটা বৃষ্টির জল। বৃষ্টির জলই চুঁইয়ে 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 মাটির নিচে প্রবেশ করেছে, যেখান পর্যন্ত গেছে গেছে, যেখানে যেতে পারেনি সেখানে জলটা স্টোর হয়ে রয়ে গেছে, এবং সেই জলটাই হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল। এই ভৌম জল কি, ভৌম জল কোথা থেকে এসেছে, ভৌম জল কীভাবে কিভাবে বৃদ্ধি পাচ্ছে, কিভাবে হ্রাস পাচ্ছে, তো এই ভৌম জলের লেয়ার জিনিসটা কি, এটাও আমরা পড়ব। দেখ 4 নম্বর টপিকটা দেখতে পাচ্ছিস, গ্রাউন্ড ওয়াটার। হ্যাঁ 2 নম্বর টপিকটা দেখতে পেয়েছিস, রান অফ। হ্যাঁ 3 নম্বর টপিকটা দেখতে পেয়েছিস, ড্রেনেজ বেসিন যে হাইড্রোলজিক্যাল ইউনিট, মানে প্রসেসিং ইউনিট। হ্যাঁ তাহলে আমরা এই হাইড্রোলজির মধ্যে কত সহজভাবে বুঝিয়ে ব্যাপারটাকে করে দিলাম। হাইড্রোলজিক্যাল সাইকেল, ইনপুট, প্রসেসিং, আউটপুট, গপ্প শেষ। ইনপুটে পড়ছি ইভাপোরেশন, নেই, পড়ার জায়গা নেই, এখানে কিছু দেয়নি। দেখ যখন এই যে ড্রেনেজ বেসিন হাইড্রোলজিক্যাল ইউনিট পড়ব, তখন তার মধ্যেই আমরা ইনপুটের ওই যে ব্যাপারটা বললাম, হ্যাঁ, ওই বাষ্পমোচন, বাষ্পীয় প্রচ্ছেদন, তার বিভিন্ন প্রক্রিয়া, এগুলো সম্বন্ধে হালকা হালকা করে জেনে নেব। মানে 3 নম্বর টপিকটা দেখতে পাচ্ছিস, 3 নম্বর টপিকটা লেখা আছে না, ড্রেনেজ বেসিনে যে হাইড্রোলজিক্যাল ইউনিট, ঠিক আছে। তো এই ওয়াটার সেড ম্যানেজমেন্ট, ওয়াটার সেড ম্যানেজমেন্টের মধ্যেও আমরা কিছুটা কিছুটা করে এই ব্যাপারটা জেনে নেব। তারপরে কি আছে, রান অফ। রান অফের কথা বললাম যে রান অফ জিনিসটা কী, ব্যাপারটা কী, ওটা সম্বন্ধে জানবো, আর গ্রাউন্ড ওয়াটার সম্বন্ধে জানবো। তাহলে আমাদের হাইড্রোলজিতে কি জানবো বোঝা গেছে। এইবার আমরা একটু হাইড্রোলজি এই ব্যাপারটা কিভাবে এলো একটু জেনে নিই। হিস্ট্রি অফ দিস টপিক হাইড্রোলজি। কৌশিক মিউট কর। হিস্ট্রি অফ হাইড্রোলজি, তোদেরকে একটা পাঠিয়েছি, জেরক্স পাঠিয়েছি, দেখ তাতে লেখা আছে কিছুটা। জলচক্র সম্বন্ধে প্রথম কথা লিখেছিলেন হোমার তার মহাকাব্য ইলিয়াডে। এরপরে বিভিন্ন জায়গায় এই জলচক্রের ব্যাপার সম্বন্ধে অনেক কথা বলা রয়েছে, যার মধ্যে রয়েছে প্লেটোর বক্তব্য রয়েছে, থেলাসের বক্তব্য রয়েছে, অ্যারিস্টটলের বিভিন্ন লেখা রয়েছে, লিওনার্দো দা ভিঞ্চি বলেছে। কিন্তু কোনো সায়েন্টিফিক ডিসিপ্লিন হিসাবে জলচক্র ডেভেলপ করেনি। সায়েন্টিফিক ডিসিপ্লিন বা একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন হিসেবে জলবিজ্ঞান বা হাইড্রোলজি ডেভেলপ করেছিল কত সালে না 1608 থেকে 80, যখন ফ্রান্সে পেরো এবং মরিয়ট 1620 থেকে 84 নদীর বহন এবং জলের পরিমাণ মাপা এবং তা নিয়ে বিভিন্ন তত্ত্ব, থিওরি, এই সমস্তগুলো দিয়েছিল। তখন থেকে, অর্থাৎ 16th সেঞ্চুরি থেকে হাইড্রোলজি অ্যাজ এ ডিসিপ্লিন বা একটা সাবজেক্ট হিসেবে, বিষয় হিসাবে আত্মপ্রকাশ করতে থাকে। কারণ একটা বিষয় তখনই সেটা বিষয় হবে যখন সেটার সিস্টেমেটিকভাবে পড়ানো হবে, তার গবেষণা হবে। তো এই পড়ানো বা গবেষণা ফ্র্যাগমেন্টেডভাবে লিখে দেওয়া, তার কথা 2-4 কথা বলা এক জিনিস, আর সেটাকে একটা শাখা বা শিক্ষার একটা অঙ্গ হিসেবে পরিণত করাটা অন্য জিনিস। তাহলে এই শিক্ষার অঙ্গ হিসেবে সেটা পরিণত হয়েছিল 16th সেঞ্চুরিতে গিয়ে। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা নেই আশা করছি। এরপর থেকে এর র্যাপিড ডেভেলপমেন্ট হয়েছে, বিভিন্ন রকমের হাইড্রোলজির ওপরে কাজ হয়েছে। তো এটা গেল আমাদের হাইড্রোলজির ব্যাপার। এরপরে যেটা বললাম যে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল কি, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলের মধ্যে আমরা দেখতেই পাচ্ছিস, তোদের যে ছবিটা আমি পাঠিয়েছি, প্রথম দেখ একটা ছবি পাঠিয়েছি না,
দেখতে পেয়েছিস ছবিটা? ছবিটা ভালো করে খুলে দেখ। পৃথিবীর জলচক্র বলে একটা ছবি দেওয়া আছে, একটা বইয়ের ছবি। না হলেও এইখানেও তোরা পেয়ে যাবি একটা, আমি এই যে স্লাইডটা দেখতে পাচ্ছি যে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, এই ছবিটার মধ্যে তোরা যদি দেখিস তাহলে দেখতে পাবি যে কি হচ্ছে না, সমুদ্রের জল দেখতে পাচ্ছিস একেবারে ডান দিকে দেখ, তোদের যে ছবিটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম ওই ছবিটার ডান দিকটা দেখ। ডান দিকে কি লেখা আছে? মহাসাগর ও সাগরে যে জল রয়েছে সেই জলের পরিমাণ প্রায় 361 মিলিয়ন কিলোমিটার কিউব। এই জল বাষ্পীভূত হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায় এবং এই বাষ্পীভবনের পরিমাণ প্রায় 5,02,800 কিলোমিটার কিউব। মিলিয়ন আর লাখ এটার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। খুব সামান্য অংশই সমুদ্রের জলের বাষ্পীভূত হয়ে যায়, হয়ে যাওয়ার পর কি তৈরি করছে, একটু রেসপন্স কর, কি তৈরি করেছে? দেখতে পাচ্ছিস ছবিটা দেখতে পাচ্ছিস? মেঘ তৈরি করেছে। হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আমি এটা ছবিটা কোথায় আছে একটু দেখছি। আমি তো লোড করলাম, ডাউনলোড অপশানে থাকার কথা। জুম করা যায় না, না? হ্যাঁ, এই দেখ, দেখতে পাচ্ছিস এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, কি দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ 5,02,800 কিলোমিটার কিউব বাষ্পীভূত হয়ে যাচ্ছে সমুদ্র থেকে, এবং সেটা ঘনীভূত হয়ে কি তৈরি করছে? মেঘ তৈরি করছে। এই মেঘ হয়ে যাওয়ার পর মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে। এই মেঘ থেকে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতটা বিভিন্ন জায়গায় হচ্ছে। দেখ, বিভিন্ন জায়গায় হচ্ছে মানে কি, ওই 5 লাখের মধ্যে 4.5 লাখ মানে 4,58,000 দেখ কিলোমিটার কিউব আবার সমুদ্রেই ফিরে যাচ্ছে। মানে সমুদ্রে জল সমুদ্রে বাষ্পীভূত হচ্ছে, সমুদ্রে ঘনীভূত হচ্ছে, সমুদ্রেই মেঘ তৈরি হচ্ছে, সমুদ্রের ওপরেই বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির জল সমুদ্রের জলেই মিশে যাচ্ছে। ক্লিয়ার? আর হ্যাঁ, আর বাকি থেকে যাচ্ছে 1 লাখ সামথিং। 1 লাখ সামথিং এর মধ্যে দেখ যে জলটা 1,10,000 কিলোমিটার কিউব জল স্থলভাগের ওপরে পড়ছে। 1,10,000 কিউবিক জল। আচ্ছা, এটা জলটার সাপ্লাইটা পরে বলছি, আগে ঘনীভবনের জলটা দেখ। বাষ্পীভবন একটু কৌশিক খাতা পেন দিয়ে যোগ করতো 5 বা ক্যালকুলেটারে কেউ যোগ কর। 5,02,800 সমুদ্র থেকে আসছে। বাজেট তো এটা একটা। এটা কোথা থেকে আসছে এই জলটা? সমুদ্র থেকে আসছে। আচ্ছা, হ্রদ বা অন্যান্য যে ইনল্যান্ড ওয়াটার বডিজ মানে বুঝিস তো, স্থলভাগে যে জলাশয়গুলো, সেই ইনল্যান্ড ওয়াটার বডিজগুলো থেকে আসছে 9,000 কিউবিক মিটার। 9,000 যোগ কর, সরি 9,000, হ্যাঁ 9,000। আর একটা আসছে কোথা থেকে না, বাষ্পীয় প্রচ্ছেদন থেকে আসছে 65,200।
65,200 আসছে কোথা থেকে? বাষ্পীয় প্রচ্ছেদন থেকে। তিনটে যোগ করলে কত হচ্ছে টোটাল ইনপুট? আকাশে যাচ্ছে কতটা? কত? 95,000 স্যার। 5,95,000। হ্যাঁ আচ্ছা, এইবার ওই 5,95,000 যেটা নিল ওকে ফেরত দিতে হবে তো পৃথিবীকে। আকাশে তো নিয়ে নিল জলটা, আকাশ কি জল রেখে দিতে পারবে? এবারে দেখ, ওই যে জলটা উঠলো, ওই জলের 4,58,000 জল সমুদ্রেই বৃষ্টি আকারে ঝরে পড়ছে। খরচাটা হিসাব কর, সমুদ্রেই বৃষ্টি আকারে হয়ে যাচ্ছে কতটা? 4,98,000। আর 1,10,000 হচ্ছে স্থলভাগে বৃষ্টি। তাহলে 1,10,000 স্থলভাগে যোগ কর, 4,58,000 প্লাস 1,10,000, আর 9,000 হচ্ছে ওই হ্রদ বা নদী এইগুলোর ওপরে যে ইনল্যান্ড ওয়াটার বডিজ, হ্রদের ওপরে পড়ছে 9,000। তাই তিনটে যোগ করলে কত হচ্ছে রে? ডাইরেক্ট মাইনাস করে দিয়েছি। না, তিনটে যোগ কর না, আগে যোগ কর। 4,58,000 প্লাস অসীম কর, এটা অসীম। 4,58,000 প্লাস 1,10,000 প্লাস 9,000। কত রে? 6,17,000। হ্যাঁ, 6,17,000। 6,17,000 মানে তাহলে তো ইয়ে বেশি হয়ে যাচ্ছে, অধক্ষেপণ বেশি হয়ে যাচ্ছে, তাই তো? ওটা যোগ করে হয়েছিল 6,02,200। 6,02,200। আর মানে মানে জলীয় বাষ্পের পরিমাণটা, তাই তো? মানে আকাশে যুক্ত হচ্ছে 6,02,200। আর মাটিতে পড়ছে কতটা বৃষ্টি আকারে? স্যার টোটাল তো 6,17,000 হলো, এই লাস্টেরটা যেটা বললেন। হ্যাঁ, 6,17,000 হলো, সেটা তো বৃষ্টিপাত মানে আউটপুট। ভালো করে বোঝ বাবা, যেটা আকাশ থেকে নিচে নামলো, পৃথিবীতে নামলো, পৃথিবী থেকে আকাশে যাচ্ছে কতটা? 6,59,000। 6,59,000 গেছে, আর নেমেছে কতটা? 6,17,000। বাকিটা আকাশেই রয়ে গেছে। সে অনুযায়ী চাইতে হচ্ছে। তাহলে রয়ে যেতে পারে, মেঘ আকারে রয়ে গেছে, হতে পারে না? সবটাই কি বৃষ্টি আকারে ঝরে পড়তে হবে? তুই আউটপুট হবে না, যা কামাস তা তো একবারে সবটা আউটপুট আকারে বেরোবে না। যা মেঘ হয় সবটাই কি বৃষ্টি হয়ে যায়? কিছুটা মেঘ তো রয়ে যায়, তা সেই মেঘের পরিমাণটা এখানে নেই। ওকে, তার মানে বাকিটা হচ্ছে মেঘ আকারে আকাশেই রয়েছে, জলীয় বাষ্প আকারে রয়েছে। তাহলে একটা রয়েছে ফর্মে জলীয় বা বৃষ্টি আকারে নিচে নেমে গেছে, আর একটা জলীয় বাষ্প আকারে বাকি যেটুকু রয়ে গেল। হ্যাঁ, জলীয় বাষ্প যেটা উঠলো সমুদ্র থেকে বল, ভূমিভাগ থেকে বল, হ্রদ থেকে বল, সমস্ত জায়গা থেকে কিছুটা পরিমাণ জল 6,78,000 বললি, তাই তো মুনমুন? না স্যার, 6,02,200। এ কি হচ্ছে বাবা, তোরা গন্ডগোল করছিস তো। 6,02,200 হওয়ার কথা হিসেব মতন, আমারও তাই মনে হচ্ছে তো। আমি এটাতে ক্যালকুলেট করতে পারবো না, তাহলে আমার হয়ে যাবে। তোরা যোগ কর, আরেকবার যোগ কর বলছি। 5,02,800 5,02,800 হয়েছে। 5,02,800 প্লাস 65,200
হয়েছে, প্লাস 9,000 প্লাস 9,000 হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে কিছুটা জল হচ্ছে আচ্ছা ওইটা আগে যোগ কর, তাহলে আকাশে গেল কতটা? এটা যোগ করে 5,77,000। 5,77,000। 5,77,000 নদীর মধ্যে নদীর মধ্যে আটকা রয়েছে, নদীর মধ্যে আটকা থাকে, মানে যে জলটা ফ্রি জল সেটাকে আমি ধরছি না। 5,77,000 তো এবারে 5,77,000 মধ্যে 4,58,000 সমুদ্রে এসেই পড়ছে, যোগ কর। 4,57,000 এই 58,000 প্লাস 1,10,000 1,10,000 প্লাস 9,000 কত হচ্ছে এবার? 5,77,000। দুটো মিলেছে নাকি না মিলেনি? হ্যাঁ মিলেছে স্যার। মানে যেটা আকাশে যাচ্ছে সেটাই ফিরে আসছে মাটিতে? হ্যাঁ স্যার। বাবা তোরা একটু যদি আমাকে কোঅপারেট করিস তাহলে আমার ক্লাস নিতে সময়টা কম লাগে। এই সামান্য অঙ্কটা তোকে বললাম যে ইনপুট আউটপুটটা ইকুয়াল হওয়ার কথা। এবার যেটা যেখানে স্টোর রয়েছে আলাদা ব্যাপার। স্টোরিং জায়গা বলতে সমুদ্রে কিছুটা জল স্টোর রয়েছে যার পরিমাণ 361 মিলিয়ন কিলোমিটার কিউব। নদীতে কিছুটা জল স্টোর রয়েছে যার পরিমাণ হচ্ছে দেখতে পাচ্ছিস তো 42,600 কিলোমিটার কিউব। হ্রদের মধ্যে কিছুটা জল থাকে যার 119 মিলিয়ন কিলোমিটার কিউব। মাটির তলায় ভৌমজল আকারে কিছুটা জল স্টোর হয়ে থাকে। এরকম করে বিভিন্ন জায়গায় কিছুটা স্টোরিং থাকে, জলীয় বাষ্প আকারেও সেটা স্টোর থাকে। এবার সেই স্টোরিংয়ের পরিমাণটা আমরা এক্স্যাক্ট ফিগার তো বলতে পারবো না, কিন্তু আমার যে পরিমাণ আকাশে যাচ্ছে মোটামুটি সেই পরিমাণ পৃথিবীতে ফিরছে কিনা আমার এটা দেখিয়ে দিলাম। তাহলে জলচক্রে এইভাবে একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়। এটা তো বাজেট শিট নয় যে এটা এই প্রক্রিয়াটা আজকে এই সারা বছরে এত পরিমাণ জল উঠলো, এত পরিমাণ জল নামলো, এটা হয় না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাই এইভাবে বলা খুব মুশকিল যে পরিমাণ জল এবছর হয়তো মানে বায়ুমণ্ডলে যুক্ত হলো সেই পরিমাণ জলই বায়ুমণ্ডল থেকে বৃষ্টি আকারে বা তুষারপাত আকারে পৃথিবীতে ফিরে আসবে, এটা বলা খুব মুশকিল, এরকম বলা যায় না। তাও আমরা একটা মোটামুটি হিসাব করে দেখলাম যে জলটা যায় সেই জলটা আবার ফিরে আসে চক্রাকারে। এই যে আবর্তন এটাকেই বলা হচ্ছে জলচক্র। এবার এই চলচক্রের যে অধক্ষেপণটা হচ্ছে, অধক্ষেপণ মানে বৃষ্টিপাত তুষারপাত যাই বলিস না কেন, সেই অধক্ষিপ্ত জলের কিছুটা অংশ নদী আকারে রান অফ আকারে আবার সমুদ্রে গিয়ে পড়ে, আর কিছুটা অংশ দেখ চুঁইয়ে চুঁইয়ে মাটির তলায় প্রবেশ করেছে। প্রবেশ করার পর দেখতে পাচ্ছিস এই যে চুঁইয়ে চুঁইয়ে মাটির তলায় প্রবেশ করেছে, আমার কাটশেয়ারটা দেখ, এই যে চুঁইয়ে চুঁইয়ে মাটির তলায় প্রবেশ করেছে, দেখতে পাচ্ছিস? প্রবেশ করার পর ভূমির ঢাল অনুসারে সেই ভূমির ঢালটাও গিয়ে কোথায় পড়ছে, সেই জলটাও চুঁইয়ে চুঁইয়ে ভৌমজল একটা সময় গিয়ে সমুদ্রের জলে গিয়ে মিশে যাচ্ছে, আবার সমুদ্রের জল থেকে সেটা বাষ্পীভূত হয়ে যাবে। তো এই যে এই ব্যাপারটাতে চাক্কাটা ঘুরতে বিভিন্ন জলের বিভিন্ন রকমের টাইম লাগে। যেমন দেখ জীবমণ্ডলের জল, যেটা দেখ এই যে নেক্সট পার্টে লেখা আছে জীবমণ্ডলের জল, এই জীবমণ্ডলের জলটা কতদিন টাইম লাগে? জীবমণ্ডল মানে সবুজ উদ্ভিদ থেকে বাষ্পমোচন আকারে জলটা হচ্ছে আকাশে যাবে, আবার আকাশ থেকে আবার মাটিতে ফিরে আসবে বা উদ্ভিদে ঢুকবে, আবার উদ্ভিদ থেকে আবার আকাশে যাবে। এই সার্কেলটা কমপ্লিট হতে লাগে 1 সপ্তাহ। কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। এরপরে বায়ুমণ্ডলের জল 1.5 সপ্তাহ লাগে। মানে বায়ুমণ্ডলের জলটা কীরকম না, জল বায়ুমণ্ডলে যাবে, বায়ুমণ্ডল থেকে নিচে আসবে, পৃথিবীতে আসবে, পৃথিবী থেকে আবার বাষ্প আকারে বায়ুমণ্ডলে ফিরে যাবে। এই সার্কেলটা কমপ্লিট হতে লাগে। সার্কেলটাতে ইকুয়াল পরিমাণটার কথা চিন্তা করবি না, সার্কেলটা কমপ্লিট হতে চাকাটা ঘুরতে টাইম লাগে 1.5 সপ্তাহ। মানে বায়ুমণ্ডল থেকে জল মাটিতে পড়লো, মাটি থেকে আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে বাষ্প আকারে 1.5 সপ্তাহ লাগে। নদী খাতে যে জলটা পড়লো সেই জলটা
নদী খাত হয়ে সমুদ্র, সমুদ্র থেকে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে আবার নদী খাত, এই চাকাটা ঘুরতে লাগছে কত সপ্তাহ? 2 সপ্তাহ। 2 সপ্তাহ। জলাভূমিতে যে জলটা পড়লো ওয়েটল্যান্ড, সেই জলটা, জলাভূমি মানে এই যে ওয়েটল্যান্ড যেগুলো হ্রদ বা জলা জায়গা, সেই জলা জায়গাতে জলটা পড়ার পর কিছুটা জল কী হয়, চুঁইয়ে চুঁইয়ে মাটির তলায় ঢুকে যায়, তাই জন্য একটু টাইমটা বেশি লাগে। তারপর আবার গরমকাল হলে সেই জলটা আবার সেই বাষ্পীভূত হয়, তাই না? জলাভূমিগুলোতে কী হয়, এই যে জলা জায়গাগুলো, জলটা বৃষ্টির জল পড়লো, পড়ার পরে কী হয়, সঙ্গে সঙ্গে কি সবটা জল বাষ্পীভূত হয়ে যায়? বেশ কিছুদিন থাকে তো জলটা জমে, যখন জমে থাকে তখন জলটা চুঁইয়ে চুঁইয়ে মাটির নিচে কিছুটা ঢুকতে থাকে, আবার ঢুকে যাওয়ার পর আবার যখন গরমকাল হয় তখন মাঠটা আবার শুকনো হয়ে যায়। তো এই প্রক্রিয়াটা 1 বছর থেকে 10 বছর পর্যন্ত টাইম লেগে যায় এই চক্রাকার আবর্তনটায়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্রদ বা জলাশয়ে যদি জল পড়ে, সেই জলটা বৃষ্টির জল আকাশ থেকে হ্রদে পড়লো, সেই জলটা আবার হ্রদ থেকে আকাশে যেতে টাইম লাগে 10 বছর। বোঝা গেছে? মাটির তলায় যদি হ্যাঁ, স্যার। জলটা চুঁইয়ে চুঁইয়ে ঢুকে যায়, তাহলে 2 সপ্তাহ থেকে 1 বছর লাগে মাটির জলকে আবার আকাশে ফিরে যেতে। তুষার মুকুট মানে যে সমস্তগুলো আইস ক্যাপ আকারে জমা হয় না পাহাড়ের ওপরে, যেগুলোতে বরফ জমে যায়, সেই বরফটা তো জমলো, বরফ জমার পর বরফটা গলবে, গলে আবার সেটা ঘনীভূত হয়ে এই তরল হবে, জল থেকে বাষ্প হবে, বাষ্প থেকে আবার আকাশে যাবে, সেখান থেকে আবার ফিরে আসবে। এই টোটাল প্রক্রিয়াটাতে কত বছর টাইম লাগে? 1000 বছর। 1000 বছর লাগে। মানে ওই জল গলবে, মানে আইস ক্যাপ গলবে, গলে সেই সেটা জল হবে, বরফ গলে জল হবে, জল থেকে বাষ্প হবে, বাষ্প থেকে আবার জল হবে, বৃষ্টি হবে বা তুষারপাত হবে, আবার ফিরে আসবে। এই প্রক্রিয়াটা 1000 বছর লাগে। আর মহাসাগর বা সাগরের জল ফিরে আসতে টাইম লাগে, সার্কেল হতে টাইম লাগে 4000 বছর। আর যদি ভৌম জলে ঢুকে যায়, মাটির তলায় যদি গ্রাউন্ড ওয়াটারে ঢুকে যায়, তাহলে সেটা 2 সপ্তাহ থেকে 10,000 বছর টাইম লাগে। তাহলে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি না একটা মেসেজ, আমি 3rd সেমিস্টারে ক্লাস ছিল, আমার অনেকটা দেরি হয়ে গেছে, একটু ওদের সাথে কথা বলি দাঁড়া। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এর এই ইম্প্যাক্টগুলো, তাই তো, বায়োলজিক্যাল আর কি কি ইম্প্যাক্ট ছিল? ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল, হ্যাঁ, ইম্প্যাক্ট। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই যে বিষয়টায় এর রোলগুলো কী কী, হোয়াট আর দ্য ডিফারেন্ট রোল অফ দিস হাইড্রোলজিক্যাল সাইকেল, ফিজিক্যাল এবং যে বায়োলজিক্যাল রোল। ফিজিক্যাল 1 নম্বর, তো এটাতে আমাদের যে গ্লোবাল যে হাইড্রোলজিক্যাল ব্যালেন্স, এই ব্যালেন্সটা মেনটেন হয়। তো যদি হাইড্রোলজিক্যাল সাইকেল না থাকতো, তাহলে যে জলটা ওপরের দিকে উঠে যাচ্ছে, সেই জলটা আর যদি বাষ্পীভূত হয়ে যাওয়ার পর অধঃক্ষেপণ আকারে না ফিরে আসতো,
তাহলে আমাদের কি হতো, তাহলে আমাদের ওই ইয়েতে আমরা জলটা আর ফিরে পেতাম না। এখানে দেখ এলিমেন্টসগুলো, এখানে একটা স্টাডি নোটে দেখতে পাচ্ছি এই এলিমেন্টসগুলো কী কী হাইড্রোলজিক্যাল সাইকেলে মধ্যে এলিমেন্টসগুলোর মধ্যে রয়েছে। এলিমেন্টস বলতে আমরা বলেছিলাম না, যে কোনো সিস্টেমকে যখন অ্যানালিসিস করবি তখন সেটার এলিমেন্টস জানতে হবে, উপাদান। উপাদানগুলোর মধ্যে কী কী রয়েছে, ইভাপোরেশান বাষ্পমোচন, কনডেনসেশন ঘনীভবন, তারপরে কি প্রেসিপিটেশন বৃষ্টিপাত বা অধক্ষেপণ, তারপরে হচ্ছে ইন্টারসেপশান মানে হচ্ছে যেটা মানে মাঝখানে যে টাইমটা রয়ে যায়, তারপরে অ্যাবজর্বশান, ইভাপোট্রান্সপিরেশান, ইনফিল্ট্রেশান মানে ঢোকে যাওয়া মানে মাটির তলায় চুঁইয়ে চুঁইয়ে ঢোকা, ক্যাপিলারি অ্যাকশন মানে কৈশিক প্রক্রিয়া, গ্রাউন্ড ওয়াটার, হ্যাঁ, তারপরে হচ্ছে সয়েল ওয়াটার, সারফেস ওয়াটার, এইগুলো হয়ে গেল কম্পোনেন্টস। কম্পোনেন্টসের পরে হাইড্রোলজিক্যাল সাইকেলের প্রক্রিয়াগুলো আমরা বললাম, তার ইম্পর্টেন্সগুলো কী কী, একটা হচ্ছে ফিজিক্যাল রোল। ফিজিক্যাল রোলের মধ্যে কী কী রয়েছে, ইট মেনটেন দ্য ব্যালেন্স অফ এক্সচেঞ্জ অফ ওয়াটার বিটুইন গ্রাউন্ড অ্যান্ড সি, অর্থাৎ ভূমি, অ্যাটমসফিয়ার এবং হচ্ছে মানে হাইড্রোস্ফিয়ার, তিনটে যে মণ্ডল রয়েছে অর্থাৎ শিলামণ্ডল, তারপরে হচ্ছে বায়ুমণ্ডল মানে সমুদ্র এবং বায়ুমণ্ডল, এই তিনটে জায়গার মধ্যেই যে সার্কুলার মুভমেন্টটা পসিবল হতো না যদি হাইড্রোলজিক্যাল সাইকেল না হতো। 2 নম্বর পয়েন্ট কি বলছে, ট্রান্সফার অফ ওয়াটার বিটুইন প্লেস অফ ল্যান্ড, অর্থাৎ যেখানে জল নেই, ধর সমুদ্র হচ্ছে জলের এই বৃষ্টির মূল উৎস, তো সাপ্লাইটা কোথা থেকে আসছে, সাপ্লাইটা আসছে তো সমুদ্র থেকে। এই সমুদ্রের জলটাই বাষ্পীভূত হচ্ছে, ঘনীভূত হচ্ছে, তারপর তার থেকে মেঘ তৈরি হচ্ছে, সেই মেঘ বাতাস উড়িয়ে নিয়ে আসছে, নিয়ে গিয়ে তোর উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঘটাচ্ছে, উত্তর ভারতে আছে। তা না হলে উত্তর ভারতে কতটুকু জল পাওয়ার কথা। প্রিন্সিপাল স্যার ফোন করছে।